সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ার। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রমজানের কয়েকদিন আগে থেকেই অস্থির হয়ে উঠেছিল নিত্যপণ্যের বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। খোলা তেল মিললেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। এদিকে মাংসের বাজার নিয়েও ক্রেতাদের অসন্তুষ্টির শেষ নেই। এর জন্য সিন্ডিকেটকে দুষছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। এছাড়া রমজানের বাজারে ছোলা, ডাল ও চিনির দাম স্থিতিশীল থাকলেও উত্তাপ ছড়াচ্ছে লেবু, বেগুন ও শসার দামে। রোজার আগ মুহূর্তে বাজারে উধাও বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেল। খুচরা দোকানগুলোতে তেল থাকলেও দাম হাঁকছেন অনেক বেশি। 200 টাকায়ও মিলছে না 1 লিটার সয়াবিন তেল। চট্টগ্রাম বন্দর সচিব বলছেন, গত 2 মাসে প্রায় 3.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে। আরও লাখ লাখ মেট্রিক টন তেল ভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার পথে। আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে টোটাল ইডিবল অয়েল আসছে আমাদের 3,42,527 মেট্রিক টন, এবং আমাদের আরো পাইপলাইনে আছে, বিশেষ করে আউটার লাইন করে যে আছে প্রায় 80,509 মেট্রিক টন। সব মিলিয়ে আমাদের এই 2 মাসের ইম্পোর্টটা গত বছরে একই সময়ের তুলনায় 4 to 5% বেশি। মাংসের বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকায়। সোনালী মুরগি 30 টাকা বাড়ছে, কেজিতে 30 টাকা বাড়ছে, ব্রয়লার 20 টাকা। দুই দিনের পার্থক্যের মধ্যে যারা চাকরিজীবী মানুষ হয়েছে, যারা নর্মাল জীবনযাপন করে, তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমরা কিনে নিয়ে আসছি বেশি দাম দিয়ে, আমাদেরকে এই দাম দিতে হবে, তারা কম রাখতে নারাজ। মুরগির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের অসাধু সিন্ডিকেট জড়িত বলে দাবি বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের। গত 5 মাসে মুরগির বাচ্চা কেনা বেচার সিন্ডিকেট 960 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করে সংগঠনটি। বিভিন্ন ইভেন্টকে লক্ষ্য করে এখন বছর ব্যাপী রুটিন করে সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আগে সিন্ডিকেট হতো কোন ইভেন্টকে লক্ষ্য করে, আর এখন সিন্ডিকেট হয় পুরো বছরকে রুটিন করে। কখন ডিম মুরগির দাম বাড়বে, কখন ডিম মুরগির দাম কমবে, সবকিছুই কোম্পানির হাতে। এদিকে রমজানের বাজারে ছোলা, ডাল ও চিনির দাম স্থিতিশীল থাকলেও উত্তাপ ছড়াচ্ছে লেবু, বেগুন ও শসার দাম। ন্যাচুরাল আছে, এখন এটা যদি কন্টিনিউ থাকে বেটার। এখন দেখা যাক এরপরে কি হয়। সাধারণ মানুষের তো ভোগান্তি আছেই, আমরা তো সবকিছু কিনতে পারছি না। যা 1 কেজি কিনা হয় সেখানে হাফ কেজি কিনতে হচ্ছে। আশা করি কমার, কিন্তু প্রতি বছরই তো বাড়তে থাকে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কাওরান বাজারে সকাল থেকে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মৌরিন মো। আমরা সরাসরি তার কাছ থেকে অভিযান সম্পর্কে জানব। মরিন, আপনি কারণ বাজারে আছেন নিশ্চয়ই, আপনি তো সকাল থেকে ছিলেন অভিযানে। আসলে কি মানে ভোক্তা অধিকারের যে আজকে প্রথম দিনে অভিযান, সেখানে আসলে কি পাওয়া গেছে এবং বাজারের আসলে সার্বিক পরিস্থিতি, দামের পরিস্থিতি, বিশেষ করে যেসব পণ্য রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে সেসব পণ্যের দাম কেমন? এবং আপনারই প্রতিবেদনে আমরা একটু আগে দেখছিলাম যে মাংসের দাম অনেক বেশি, সয়াবিন তেলের দাম বেশি, সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে পরিস্থিতি একটু জানতে চাই। ধন্যবাদ শাহাদাত, আপনাকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা সকাল থেকেই কারওয়ান বাজারে রয়েছে এবং বাজার পরিস্থিতি দেখছি। একটু আগেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তার কার্যক্রম শেষ করলেন এবং তিনি বললেন যে আগামী 3 সপ্তাহের মধ্যে কিন্তু ভোজ্য তেলের যে সংকট, সয়াবিন তেলের যে সংকট, সেটি থাকবে না। আসলেই প্রতিবেদনে যেটি আমি উল্লেখ করেছি যে ভোজ্য তেলের অনেকটাই সংকট রয়েছে, কিন্তু এছাড়া নিত্য পণ্যের যেই জিনিসগুলো রয়েছে, খেজুর, ছোলা, চিনি, এইসব জিনিসপত্রগুলো কিন্তু অনেকটাই স্থিতিশীল রয়েছে। ইফতার সামগ্রীর দাম চড়া যা মানুষের আসলে খরচ বাড়াচ্ছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষ কিছুটা ভোগান্তিতে থাকলেও এখানে ছোলা, চিনির দামের কিন্তু তারা সন্তুষ্ট। সেই জায়গা থেকে বেগুন আর লেবুর দাম কিন্তু অনেকটাই চড়া। পেঁয়াজ এবং তেলের যে আগের যে সংকটটা ছিল, সেখান থেকে পেঁয়াজে একটু স্বস্তি ফিরেছে, যেহেতু পেঁয়াজের আমদানি ভালো হচ্ছে। সেই জায়গা থেকে গরম মশলারও কিন্তু অনেকটাই দাম, এলাচ প্রায় 5,000 টাকা কেজি। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে
চিনির সরবরাহ ভালো, দাম বাড়েনি, বরং গত বছরের তুলনায় দাম এবার অনেকটাই কম। তবে সংকট যেহেতু বোতলজাত সয়াবিন তেলের, যেখানে আসলে 200 টাকা দিয়েও 1 লিটারের কোনো বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, এবং খোলা তেলের দাম নির্ধারিত দরের চেয়ে কিন্তু 28 থেকে 33 টাকা পর্যন্ত বেশি, যেটি ভোক্তা অধিকার বললেন যে বাজার আসলে তদারকি অনেকটাই বাড়ানো হবে এবং অনেকটাই কঠোর করা হবে, এবং পুরা রমজান মাস ধরে কিন্তু এই তদারকি চলবে। এখান থেকে এই ছিল আমার কাছে চাঁদা। জি, ভোক্তা অধিকারের অভিযানে কি আসলে কোনো ধরনের জরিমানা বা কাউকে কোনো এমনকি অনিয়ম পেয়েছে কিনা, যেখানে আসলে বাড়তি দাম নেওয়া হচ্ছে বা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন কিছু কি পাওয়া গেছে? এখন পর্যন্ত এমন কিছু পাওয়া যায়নি, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে এমআরপির ঊর্ধ্ব মূল্য, মানে অধিক মুনাফার জন্য আসলে ভোক্তা অধিকার যেটি বলছিলেন যে এমআরপির অধিক মূল্য যারা করবেন তারা হচ্ছে জরিমানা করা হবে এবং তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে, তারা বলেছেন। এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম কারণ বাজার থেকে আমাদের সহকর্মী মৌ জানাচ্ছিলেন আসলে কারণ বাজারের বাজার পরিস্থিতি, এবং তিনি বলছিলেন যে রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে, ছোলা, চিনি, ভোজ্য তেলে অবশ্য পাওয়া যাচ্ছে না, ভোজ্য তেলের সংকট রয়েছে, তবে অন্যান্য যেসব পণ্য আছে সেগুলো স্থিতিশীল রয়েছে। লেবু, শশা সহ যেসব আসলে ইফতারের যেসব আইটেম, সেগুলোতে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যবসায়ী এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তার কাছ থেকে জানবো আসলে সার্বিক বাজার পরিস্থিতি এবং মজুদ পরিস্থিতি কেমন আছে, আমদানি কেমন হয়েছে, সবকিছু নিয়ে তার সাথে আমরা আজকে আলোচনা করতে চাই। জনাব মাহফুজুল হক শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে এবং শুভেচ্ছা জানাচ্ছি মাহে রমজানের। ধন্যবাদ আপনাকে। জি, একটা স্বস্তির খবর হচ্ছে আমরা আসলে যেটি দেখছি যে বাজারে অন্যান্য বছর যেটি হয়ে থাকে, বিশেষ করে রমজানের যে পণ্যগুলো থাকে সেগুলোর খুবই চড়া দাম থাকে। গত বছর আমরা চিনির দামে বেশ ঊর্ধ্বগতি দেখেছিলাম, খেজুর অনেক বেশি দামে বিক্রি হয়েছে। এবার আমাদের সহকর্মীরা জানাচ্ছেন এবং আমরা বাজারের খোঁজখবর নিয়ে যেটি দেখছিলাম যে এবার এইসব জায়গাগুলোতে একটু স্বস্তি আছে, মানে সাধারণ মানুষও বলছেন। সেটার পেছনে কারণ কি, মানে আমদানি কি প্রচুর হয়েছে, নাকি আসলে সরকার এবার বাজার ব্যবস্থাপনাটা ভালো করতে পেরেছে? মানে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই মিডিয়ার মাধ্যমে সাধারণভাবে আমরা সবাই যেটা দেখছি সেটা হচ্ছে রমজানের যে দ্রব্যমূল্যগুলির সবচেয়ে চাহিদা থাকে, বিশেষ করে আমদানিকৃত যে পণ্যগুলি, সেগুলি এবার কিন্তু অনেক স্বস্তিদায়ক মূল্যে আমাদের ভোক্তাগণ ক্রয় করতে পারছেন। এটা হচ্ছে বাস্তবতা। এটার মূল যে কারণটা হচ্ছে, আগে যে বিষয়গুলি নিয়ে সরকারের তরফ থেকে বা মন্ত্রণালয়গুলির তরফ থেকে খুব একটা ইম্পর্টেন্স দিত না, এবার কিন্তু সরকার ওই জিনিসটাকে গুরুত্ব দিয়ে রোজা শুরু হওয়ার প্রায় 2-3 মাস আগে থেকে এটাকে একটা মনিটরিং পর্যায়ে রাখা হয়েছিল। আমরা যেটা বলতে চেয়েছি, এই জায়গায় আমাদের সরকারের বেশ কিছু সিদ্ধান্তের প্রয়োজন ছিল, যে সিদ্ধান্তগুলি সরকার নিয়েছেন। যেমন ধরুন, আগে এক একটা পণ্য কন্ট্রোল করতে বাজারে 4-5 জন ইম্পোর্টার, এখন ওই জায়গায় 15 জন, 20 জন, 30 জন ইম্পোর্টার পর্যন্ত চলে এসেছে, যেটা একসময় আজকে থেকে 20 থেকে 30 বছর আগেও আমাদের বাজার ব্যবস্থাপনার মধ্যে ছিল। কিন্তু মধ্যে বিশেষ করে গত 15 বছর আমরা যেটা দেখেছি, সবকিছু যেটা আমরা সিন্ডিকেট করে থাকি বা গ্রুপ হয়ে ব্যবসা করা সেটা করে থাকি, বা লিমিটেড মানুষকে সুযোগ সুবিধা করে দেওয়া সরকারের পক্ষ থেকে কিছু নিয়ম নীতির মাধ্যমে, সেটাও দেখেছি। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, অনেক বেশি ব্যবসায়ী আমদানিকারক যদি বাজারে চলে আসে, তাহলে কিন্তু পণ্যের একটা ওনারা বেশি দিন পণ্যকে হোল্ড করার মতো অবস্থায় থাকে না। এটা একটা প্রতিযোগিতামূলক পর্যায়ে কিন্তু পণ্যগুলোকে বাজারে নিয়ে আসে এবং আমাদের ভোক্তা সাধারণরাও কিন্তু স্বস্তিদায়ক মূল্যে ক্রয় করতে পারে। কিন্তু এইবার একটা যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ভোজ্য তেলের বিষয়টা। আপনি জানেন, ভোজ্য তেল এবং আমাদের যে চিনি, এই দুইটা আইটেম বাংলাদেশে কন্ট্রোল হয় 5-7টা কোম্পানির মাধ্যমে। এখন যে বিষয়টা আমরা সবসময় মন্ত্রণালয়গুলোকে জানিয়েছি, এই সমস্ত আমদানিকারক যারা আছেন, যাদের রিফাইনারি আছে, আমাদের ভোজ্য তেলের যেমন রিফাইনারি আছে, ঠিক সেম চিনির রিফাইনারি আছে। তো সুতরাং যারা এই ব্যবসাগুলির সাথে জড়িত আছেন এবং এই ব্যবসাগুলোকে যারা নিয়ন্ত্রণ করছেন, ওরা অত্যন্ত স্বনামধন্য ব্যবসায়ী এবং ওনাদের অনেক ভালো রিপুটেশন আছে। কিন্তু এখানে যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে, এই দ্রব্যগুলো যেমন ধরুন
চিনি এবং সয়াবিন তেল এগুলো আমাদের ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। তখন সেই জায়গায় কোনো দেরি হয়েছিল কিনা বা ওখানে কোনো দেরি হওয়ার কারণে আমাদের ব্যাংকিং সিস্টেমে এলসি খোলার ব্যাপারে বা ডলার সাপ্লাইতে কোনো সমস্যা ছিল কিনা, এটা একটা দেখার বিষয় আছে। যে জন্য আমরা সবসময় বলে এসেছিলাম এই বিষয়গুলিকে নিয়ে গত 2 মাস থেকে অন্তত বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সেল, বিশেষ করে আমাদের ট্যারিফ কমিশন রেগুলার যেন আমাদের আমদানিকারক যারা আছেন, রিফাইনারি মালিক যারা আছেন, যেসব কোম্পানিগুলা এই দ্রব্যপণ্যগুলোকে সারা দেশে এই মার্কেটিং যে পরিচালনা করছেন ওনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য। কিন্তু আমরা দুঃখজনক হলে বলতে বাধ্য হচ্ছি, আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই পর্যন্ত ক্লিয়ার কাট গত 15 দিনে যে ভোজ্য তেলের যে বিষয়টা এসছে, এই যে শর্ট হয়ে গেছে, কিন্তু ভোজ্য তেল শর্ট নাই। এটা পাইপলাইনে আছে, ইম্পোর্ট পর্যায়ে আছে, রিফাইনারিতে আছে, মার্কেটে আছে। এখানে অন্য কেউ কারসাজি করে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য কেউ লিপ্ত আছে কিনা সেটা একটু দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যখন রিফাইনারির যারা আছেন, কোম্পানিগুলি আছেন, ওনাদের সাথে যখন বাণিজ্য মন্ত্রণালয় বসবে, ওনাদের থেকে জানতে পারবে আপনাদের অসুবিধাটা কোন জায়গায়। এখন একটা বিষয় আপনাকে বুঝতে হবে, ডলারের অতিমূল্য আছে, মুদ্রাস্ফীতির মাধ্যমে আমরা কিন্তু যাচ্ছি, আমাদের আমদানিকারকদেরকে অতিমূল্য দিয়ে কিন্তু এইসব এই পণ্যগুলো আমদানি করতে হয়। আর সেই সব জায়গায় কোনো জায়গায় কোনো ডিলে হয়েছিল কিনা বা পরিবহনের ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রে হোক, সেটা কিন্তু ফাইন্ড আউট করা, এটা আমাদের সরকারের তরফ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রয়োজন। তা আমরা এই বিষয়গুলো কিন্তু সবসময় বলি, মনিটরিং যেটা হয় বাজারে গিয়ে মনিটরিং করার থেকে আপনি যদি উৎসে মনিটরিংটা করেন তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু তার আগে সমাধান হয়ে যায়। এখন বাজারে গিয়ে হাজার হাজার দোকান, হাজার হাজার ওখানে আপনার বক্তারা আমরা বাজার করছি, ওখানে গিয়ে আমাদের বক্তা যে অধিদপ্তর থেকে ম্যাজিস্ট্রেট সাহেবরা গিয়ে যে ফাইন পেনাল্টি যে দোষ ত্রুটির জন্য করছে সেটা ঠিক আছে, কিন্তু আমি এটাকে তো অ্যাভয়েড করতে পারতাম যদি আমি উৎসে এইসব সমস্যাগুলো নিয়ে গত 1 মাস থেকে 15 দিন থেকে আমার মনিটরিংটা ওখানে যদি পর্যাপ্ত থাকতো। তো এই জিনিসটা আমরা বারবার বলে এসেছি। আমার মনে হচ্ছে এইবার অনেক কিছু আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না, কিন্তু ট্রেডিশনাল একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর একটা কিছু জিনিস আছে, যেমন ধরুন বেশ কিছু আমাদের সবজির ব্যাপার যেটা আছে, যে কাঁচা সবজিগুলো রমজানের সময় ইফতারের জন্য রোজাদাররা খুব পছন্দ করে থাকেন। গতকালকে যেটা দেখে আমার নিজের উপর খারাপ লেগেছে, বেগুন এবং শসা 140 টাকা 150 টাকার বাজারে, কারণ বাজারে দেখাচ্ছিল, টিভিতে আমরা দেখেছি, কিন্তু চট্টগ্রামে ওরকম কিন্তু নাই। চট্টগ্রামে সব এইসব পণ্যগুলো 50, 60 টাকা 70 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। তো সুতরাং এখন এই বিষয়গুলিকে নিয়ে আমাদের একটু আমাদের সচেতনতা যেমন প্রয়োজন আছে, আমাদের বাজারের যারা আমাদের বক্তা, সাধারণ যে সম্মানিত বক্তারা আছেন, ওনাদেরকেও কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলি নিয়ে একটু ভূমিকা রাখা উচিত, যেটা আমরা অন্যান্য অনেক দেশে দেখেছি। বক্তারা যদি প্রতিবাদ মুখর হয় তাহলে কিন্তু কেউ অনৈতিক ফায়দা নিয়ে বক্তাদের উপর বেশি দামে এই পণ্যগুলো বিক্রি করতে পারবে। বাজারের এইবারের সরবরাহ কেমন হয়েছে, বিশেষ করে আমদানির পরিস্থিতি যদি বলেন, যেহেতু চট্টগ্রাম বন্দর দিয়ে আসলে আমদানি হয় এবং আপনি নিজেও পণ্য আমদানি করে থাকেন, খাতুনগঞ্জের পরিস্থিতি একটু জানতে চাই, মজুদ কেমন আছে? আমি সেটাই বলছি, মশলা জাতীয় পণ্য এবং রমজানের যে 7-8টা আইটেম যেগুলো আমদানিকৃত পণ্য হিসেবে আমরা বিবেচনা করে থাকি, ছোলা বলুন, ডাল বলুন বা অন্যান্য যে আইটেমগুলি আছে, খেজুর আছে, সেগুলো পর্যাপ্ত মজুদ আছে। সেটা ওই জন্যই বলছি, আমরা যখন 2 মাস আগে সরকারের বিভিন্ন পর্যায় থেকে যখন জানতে চেয়েছিল এই বিষয়টাকে কিভাবে আমরা সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে হোক একটা লিমিটেড গ্রুপের কাছে যে আমাদের টোটাল আমদানিকৃত পণ্যগুলো জিম্মি হয়ে থাকতো সেটাকে কিভাবে মুক্ত করা যায়, তখন আমরাই বলেছিলাম যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার থাকা উচিত কমার্শিয়াল ব্যাংকগুলিকে, ছোট ছোট পার্টি যারা আছে 5,000 টন, 10,000 টন, 500 টন, 1,000 টন যারা আমদানি করবে, যেটা কিন্তু খাতুনগঞ্জের একটা ট্রেডিশন ছিল আজকে থেকে 30, 35, 40 বছর আগে আমরা দেখেছি এটা। তখন অনেকগুলি আপনার আমদানিকারক ছিল, অনেক প্রতিযোগিতা ছিল, কিন্তু মধ্যে যেটা হয়েছে, যেটা আমি পূর্বে উল্লেখ করেছি, কিছু লিমিটেড গ্রুপের কাছে বিষয়গুলোকে আপনার আটকে গিয়েছিল এবং আমাদের ব্যাংকগুলি কিন্তু ইন্টারেস্টেড থাকতো বড় বড় গ্রুপকে এসে করার জন্য সুবিধা দেওয়া, ছোট গ্রুপগুলোকে এনকারেজ করতো না। তা এখন সরকার ওই বিষয়টাকে বিবেচনা নিয়েছে। আমার মনে হয় সরকারের পলিসিতে, বিশেষ করে এখানে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর এই পলিসিতে থাকা উচিত। ওনারা যদি এটাকে সুন্দরভাবে পলিসিতে অ্যাডাপ্ট করে নেয় তাহলে ভবিষ্যতেও আমাদের এরকম কোনো নিত্যপণ্য নিয়ে কেউ সিন্ডিকেট টাইপের সুযোগ সুবিধা বা সুযোগ সুবিধা নিয়ে এটাকে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করতে পারবে না। তা আমার মনে হয় বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে এবং ভবিষ্যতেও এটা ধারাবাহিকভাবে এটা চলতে দিতে হবে। এবং এখানে কি লুফলগুলি আছে আমাদের মার্কেটিং সিস্টেমগুলিতে, যেটা আমরা বারবার করে বলেছিলাম, এখানে এই যে পণ্যটা আমদানি হয়ে আসার পর কয় হাত পরে গিয়ে আপনার ভোক্তার কাছে যাবে, এটা একটা টোটাল একটা সিস্টেম থাকা উচিত। এই বিষয়গুলি আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয়ের
যে উইংসগুলো কাজ করছে ওনারা পর্যাপ্তভাবে এই বিষয়গুলোকে দেখার সময় পাচ্ছে না বা হয়তো করছে না। আমরা তাই জন্য আমরা বলেছি, আজকে আবার বলছি আমি, আমার মনে হয় আমাদের এখন সময় এসছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এইসব বিষয়গুলোকে সুরাহা না করে আমাদের কনজিউমার অ্যাফেয়ার্স নামে একটা মিনিস্ট্রি করা উচিত, যে এই নিত্য পণ্যগুলোকে যারা সবসময় সারা বছর একটা মনিটরিং এর আওতায় রাখবেন, আমদানি থেকে উৎপাদন থেকে মার্কেটিং পর্যন্ত। এটা পৃথিবীতে অনেক দেশে আছে, বাংলাদেশে 18 কোটি মানুষ। আপনি দেখুন নিত্য পণ্যের যে কমোডিটিগুলি আছে, যেগুলি আমরা সবসময় একজন ধনী গরিব সবাই ইউজ করে থাকি, এগুলির মূল্য ওঠানামার উপরে সরকারের পারফরমেন্স বা মূর্তি কিন্তু অনেক সময় নির্ভর করে। তো সুতরাং আমার মনে হয় আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আমরা যত চেষ্টা করি না কেন, বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয় যে ট্রেডিশনাল সিস্টেমগুলোকে আমরা কন্টিনিউ করছি, সেই সিস্টেম দিয়ে আধুনিক একটা বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা প্রায় অসম্ভব একটা ব্যাপার। সেই জন্য আমাদের স্বনামধন্য অর্থনীতিবিদ আছেন, অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, ক্যাব আছে, আমাদের ব্যবসার যে এফডিসি আছে, বিভিন্ন অন্যান্য চেম্বারগুলি আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলি আছে, সবার সাথে কথা বলে এটা নীতিমালা একটা প্রণয়ন করা উচিত, যে নীতিমালার মাধ্যমে আমরা এই ধরনের সিন্ডিকেট করা, মানুষকে জিম্মি করা, দ্রব্যমূল্য যখন ইচ্ছে তখন বাড়িয়ে দেওয়া, এই বিষয়গুলোকে আমরা মোটামুটি এলিমিনেট করে দিতে পারবো। তো আমার মনে হয় এই বিষয়ে সরকার একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। তারপরেও আমি সবাইকে আজকে মাহে রমজানের এই শুভেচ্ছা জানিয়ে এটুকু বলতে চাচ্ছি, এইবার আমাদের পণ্যমূল্যের কোনো সংকট নেই। যদি সংকট হয়ে থাকে সেটা ইচ্ছাকৃত বা কোনো সিস্টেমের লুফলকে ইউজ করে কেউ এটা করছে। সেই জন্য যদি কেউ অন্যায় করে থাকে, সরকারের নিয়মকে আপনার অমান্য করে থাকে, তাহলে অবশ্যই ওকে ফাইন পেনাল্টি এবং আইনের আওতায় এনে এটাকে শেষ করতে হবে। জি, সবশেষ যেটি জানতে চাইবো যে এই মুহূর্তে এলসি খোলার ক্ষেত্রে, বিশেষ করে নিত্যপণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে কি কোনো জটিলতা আছে কিনা, যেটি আসলে অনেক দিন ধরেই আমরা দেখছিলাম যে ডলার সংকটের কারণে যেটি হয়েছিল, সেখানে এখন পরিস্থিতি কেমন? না, নিত্যপণ্যের এলসি খোলার ব্যাপারে এখন কোনো সংকট নেই, যেহেতু এলসি মার্জিনের ব্যাপারে আমাদের বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু সার্কুলার এসছে এবং সার্কুলারগুলির প্রতিপালন করা হচ্ছে। যে কোনো খাদ্যপণ্য এবং রমজানের যে কমোডিটিগুলি আছে, ওগুলি এলসি খোলার ক্ষেত্রে 10%, 20% ক্লায়েন্ট বা ব্যাংক রিলেশনের উপর সবকিছু মিলে একটা স্বস্তিদায়ক পরিস্থিতি বিরাজ করছে। যদি বা আমাদের ডলারের সংকট ছিল, কিন্তু এই পণ্যগুলি আমদানির ব্যাপারে ডলারের কোনো সংকট বর্তমানে নেই। হ্যাঁ, ডলারের দাম একটু বাড়তি আছে, সেটা ঠিক। সেই জন্য অনেক পণ্য ডলারের রেটের কারণে আমাদের একটু বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে। এটা বিশ্ববাজারের একটু পণ্যগুলির দামগুলি বাড়তি আছে। আমাদের বক্তব্য হচ্ছে ভবিষ্যতে যেন এটাকে শুধু রমজানের সময় না, এটা সারা বছর যেন আমরা এই সিস্টেমটাকে ফলো করতে পারি, সেই জন্য একটা গাইডলাইন আমাদের প্রয়োজন আছে। এই গাইডলাইনটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, কিন্তু এটা হয়ে উঠছে না। আমার মনে হয় আবার এটা উদ্যোগ নেওয়া উচিত, যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনি একজন দেশের স্বনামধন্য ব্যবসায়ী, আর আমাদের ইন্টারিম গভর্নমেন্টে অত্যন্ত চৌকুশ যোগ্য ব্যক্তিরা আছেন, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় সহ। তো সুতরাং এখন যদি একটা গাইডলাইন করে দেওয়া যায়, যেটাকে নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের কমোডিটি মার্কেটটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারব। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহফুজুল হক শাহ। ধন্যবাদ। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, আমরা এই মুহূর্তে প্রেস ক্লাবে যেতে চাই, সেখানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার বক্তব্য শুনে আসি। সমস্ত শিকড় উপড়ে দেওয়া যাবে, কিন্তু তা যদি না হয়, শুধুমাত্র আমরা গতানুগতিক রাজনৈতিক চর্চা করি, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে না, যেখানে নিশ্চয়তা থাকবে না আমাদের মৌলিক মানবাধিকারের, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশের মুক্তি আসবে না। সেই জন্য আমরা সংবিধানের এমন সব সংশোধনী প্রস্তাবনা এনেছি আমাদের মানবাধিকার সেকশনে এবং হিউম্যান রাইটস সেকশন সহ ফান্ডামেন্টাল মৌলিক মানবাধিকার সেকশনগুলো প্রায় একই রকম উচ্চারণ করতে, যে আমাদের যেগুলো মানবাধিকার সেগুলো অবশ্যই মানুষের মৌলিক অধিকার, আর যেগুলো মৌলিক অধিকার তার মধ্যে অধিকাংশই এখন মানবাধিকার হিসেবে স্বীকৃতি পাচ্ছে। যেমন ইন্টারনেট সেবা, আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে ইন্টারনেট সেবাটা কিভাবে রাইট টু ইনফরমেশনটা মানবাধিকারে রূপান্তরিত হবে বা হয়েছে, সেটা গুরুত্ব কি। তো উনি বললেন যে রাইট টু ইনফরমেশনটা যদি শিওর করা না যায়, তাহলে মানুষের যে কোনো অধিকারের বক্তব্যটা তো কমিউনিকেট হবে না। সেই জন্য এটি ইটস ওয়ান কাইন্ড অফ মানবাধিকার বলা যায়, রাইট টু ইনফরমেশন এবং আমাদের যে তথ্য পাওয়ার বা নেট পাওয়ার অধিকার, এগুলো।
এইভাবে বর্তমান সময়ে ভোটাধিকার নিশ্চিত করাটাও আমাদের মানবাধিকার এবং মৌলিক অধিকারের অন্যতম, যেটা আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছিল বিগত সময়ে। তো সুতরাং মানবাধিকারের বিভিন্ন ক্লাসিফিকেশন বা বিভিন্ন রকমের ধরন বা বিভিন্ন রকমের ইনক্লুশন হবে, সময়ের প্রেক্ষিতে বাড়বে। এবং মৌলিক অধিকারের অবস্থাও একই হবে, যে মৌলিক অধিকার মানুষের আগে 5টা ছিল, সামনে 6টা হবে, 7টা হবে, এরকম বাড়তে থাকবে। সমাজের বিবর্তনের মধ্য দিয়ে মৌলিক অধিকার এবং মানবাধিকার এগুলো বাড়তে থাকবে। বাট এগুলো এনশিওর করবে কে, সেই আলোচনায় আজকে হচ্ছে। এনশিওর অবশ্যই করতে হবে রাজনৈতিক নেতৃত্বকে, এবং রাজনৈতিক নেতৃত্ব সেটা বাস্তবায়ন করার একমাত্র ওয়েপন, একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের সেই সার্বভৌমত্বের প্রকাশটা হয় জাতীয় সংসদে, এবং সেই সার্বভৌমত্বের প্রকাশ ঘটানোর জন্য জনগণ নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করে। কারণ জনগণই হচ্ছে একমাত্র গোড়ায় সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রের মালিক। তো সুতরাং আমরা সেই সার্বভৌমত্বের কথা বলি, আমরা সেই নির্বাচিত প্রতিনিধিত্বের কথা বলি, আমরা সেই সার্বভৌম সংসদে আমাদের সেই সমস্ত আইন এবং সংবিধান সংস্কারের কথা বলি, যা আমাদের মৌলিক অধিকার এবং মানবাধিকারকে নিশ্চিত করবে। তা আমি আহ্বান জানাবো আমাদের সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে, সকল সামাজিক শক্তিকে এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিকদেরকে, যাতে আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ হই এবং এই বিষয়ে সোচ্চার হই, এবং এই বিষয়টা আমরা জাতির সামনে বলতেই থাকি যে আপনারা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য, আমাদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন। এবং সেই দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের উপরে ন্যস্ত করেছে। এবং আমরা এখন যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য। এই মুহূর্তে চলে যাচ্ছে শেয়ার বাজারের খবরে। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। নেতিবাচক ধারায় লেনদেন চলছে, অর্থাৎ এই মাসের শুরুটা, মাসের প্রথম কর্মদিবস এবং সপ্তাহের প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ 350 কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেনে অংশ নেয় কোম্পানিগুলোর মধ্যে 147টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 182টির, এবং অপরিবর্তিত আছে 65টি কোম্পানির শেয়ারের দর। আর আমরা যদি একটু সূচকের দিকে চোখ দেই, তাহলে দেখতে পাবো ডিএসসি-এক্স ইন্ডেক্স 7 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5240 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 0.81 পয়েন্টের মতো, অবস্থান করছে 1167 পয়েন্টে, এবং ডিএস30 অবস্থান 1904 পয়েন্ট, কমেছে 1.11 পয়েন্ট। এবং আমরা যদি গত সপ্তাহের লেনদেন পরিস্থিতি দেখি, আসলে শুরুটা ভালো হলেও শেষের 2 দিনে কিন্তু আবারও কিছুটা পতনের দিকে আমরা লেনদেনকে দেখেছি, এবং সেটিরই ধারাবাহিকতায় নতুন সপ্তাহ শুরু হলো। দর্শক, শেয়ার বাজারের পর জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি হচ্ছে 122 টাকা। ইউরো 124 টাকায় কিনে 129 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150 টাকা, বিক্রয় 155। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা, এবং ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 35 পয়সায়, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট স্বর্ণের দাম এই মুহূর্তে 1,53,370 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,46,395 টাকা। 18 ক্যারেট স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে 1,25,481 টাকা, এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,03,401 টাকা প্রতি ভরিতে। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার দাম প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের দাম 2,449, 18 ক্যারেটের দাম পড়ছে 2,111, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে
86 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। সমস্যা সংকটের শেষ নেই কৃষি নির্ভর হাওরবাসীর। ধানের চারা রোপণ শেষে চলছে পরিচর্যার কাজ, এতেই বেঁধেছে বিপত্তি। বাজারে সার সংকট, পর্যাপ্ত সার না পেয়ে বেশি দামে সার কিনছেন হাওরের কৃষক। সংগ্রামী হাওরের কৃষকের গল্পের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। জমিতে সার দিচ্ছেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের লুন্দর মিয়া। হাওরে 12 একর জমিতে বোরো ধানের আবাদ করেছেন তিনি। একই তো হাওরে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, তার উপর সার সংকটের কারণে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে সারের দাম। বাধ্য হয়ে বেশি দামে সার কিনছেন তিনি। 1400, 1600, 1650 বস্তা মানে সার দেখে। 20-এর দাম একটা নেগা 350 টাকা, 400 টাকা, 500 টাকাও আছে। মানে এই অবস্থার মাঝে ভাই আমরা এইগুলা জিনিস তোলে মানে খরচপাতি টোটাল মানে এন্টারিক মানে যোগ দিয়া মনোযোগ দিলে যে মানে লাখের কাছাকাছি গিয়া বা লাখও জায়গা। সরকারিভাবে টিএসপি সার প্রতি কেজি 25 টাকা, এমওপি 18 টাকা ও ডিএমপি সার 19 টাকা করে বিক্রি করার কথা। তবে ডিলারদের কাছে পর্যাপ্ত সার না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে সার কিনছেন কৃষক। সারের দাম বেশি হওয়ার অভিযোগ লুন্দর মিয়ার মতো অন্য কৃষকেরও। আমরা ক্যাট করছি ডিগানি সার লাগে আপনার 6 বস্তা 7 বস্তা সার লাগে। আপনার ধরেন 1 বস্তা না যে দর, এই দর মতো আমরা খরচের টাকা উঠে না, দাম সস্তা থাকে। এরপরে মনে করেন এগুলো করি, মনে করেন বহুত টাকা লাগে, হাল বাইতে টাকা লাগে, সার দিতে টাকা লাগে, পানিতে টাকা লাগে। বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের এই কর্মকর্তার। চাষিরা বেশি দামে নিচ্ছেন বা চাষিদের কাছে ডিলাররা বেশি দামে বিক্রি করছেন, ওইরকম যদি অবশ্যই অভিযোগ আসে সে ব্যাপারে আমরা অবশ্যই জেলা বীজ সার মনিটরিং কমিটির মাধ্যমে আমরা অবশ্যই ওনাদের কঠিন পদক্ষেপ নেব। সঠিক দামে পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ করতে পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মুকুলে মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের লিচু বাগান। এরই মধ্যে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো ফলনের আশা তাদের। তবে সার, কীটনাশক সহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় চাষি। লিচুর ভালো ফলনের জন্য চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের রিপোর্টে, ডেস্ক রিপোর্ট। লিচুর জন্য বিখ্যাত জেলা দিনাজপুর। এরই মধ্যে জেলায় প্রায় সব লিচুর বাগান ছেয়ে গেছে মুকুলে মুকুলে। ফাগুনের হাওয়ায় দুলছে লিচুর মুকুল। কৃষি অফিসের তথ্য মতে জেলায় প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, যা থেকে প্রতি মৌসুমে লিচু উৎপাদন হয় 25,000 মেট্রিক টনের বেশি। গাছ ভরা মুকুলে খুশি লিচু চাষিরা। এখন প্রাকৃতিক কোনো দুর্যোগ হানা না দিলেই হয়। গাছে মুকুল আটকাতে বাগানে পানি সেচ, সার দেয়া সহ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আল্লাহর রহমতে যদি আবহাওয়া ঠান্ডা থাকে ভালো ফলন আশা করা যাচ্ছে। আমরা পরিচর্যা করতেছি, আমরা শ্রম দিচ্ছি। দেখা যাক এই মাসটাতে বোঝা যাবে, করোনা আটকা পর্যন্ত বলা যাবে না যে কি হারে ফল আসতেছে। তবে সার, কীটনাশক, শ্রমিক খরচ সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় কৃষকের কপালে ভাঁজ। ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা তাদের। লিচু এবার মোটামুটি ভালোই হবে, দামও যদি আশা করি ভালো পাওয়া যাবে। বিষ কীটনাশক যে দাম অনুসারে মানে পোষাচ্ছে না। যদি বাজার ভালো না পাই তাহলে সমস্যা। কৃষি বিভাগ বলছে লিচু গাছে মুকুল আটকাতে এবং ভালো ফলনের জন্য সব ধরনের পরামর্শ দিয়ে চাষিদের সহযোগিতা করা হচ্ছে। এই মুকুলটি যেন নষ্ট না হয় সেজন্য তাদেরকে পানি সেচ সহ আমরা কীটনাশক, রোগনাশকের পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। দিনাজপুর জেলায় বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি সহ বিভিন্ন জাতের লিচু উৎপাদন হয়ে থাকে। সবচেয়ে বেশি লিচুর বাগান রয়েছে সদর ও বিরল উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
ইতালিতে নিত্যপণ্যের দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে। রোজার মাসেও তার ব্যতিক্রম নেই। ফলে নির্দিষ্ট আয়ের প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন বিপাকে। রমজানের অতিরিক্ত খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের জন্য আত্মশুদ্ধির মাস রমজানেও ইতালিতে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে। চাল ডাল থেকে শুরু করে শাকসবজি সবকিছুর দামে ঊর্ধ্বমুখী। এছাড়া ইতালীয় যে কোনো পণ্যের দাম করোনাকালের চেয়ে এখন অনেক বেশি। এতে সীমিত আয়ের প্রবাসী বাংলাদেশিদের জন্য এই রমজান মাসে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বিভিন্ন অজুহাত দেখায় প্রায় সময় জিনিসপত্র দাম বাড়তি আছে সব ক্ষেত্রে, বাসা বলেন, খাওয়া বলেন, বাংলা সবজি বলেন, তারপরে সুপার মার্কেট যায় দেখেন সব সেক্টর। এখানে যে অবস্থাতে দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা ভবিষ্যতে আমাদের বেতন স্কেল কতটুকু আসবে আর কিভাবে আমরা চলবো, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। রাজধানী রোমের বিভিন্ন কাঁচা বাজার এবং গ্রোসারি শপগুলোতে ঘুরে দেখা গেছে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। আয়ের সাথে ব্যয় সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য। এছাড়া ঢাকা থেকে আসা শাকসবজি থেকে শুরু করে অন্যান্য পণ্য আগের তুলনায় দাম বেড়েছে। এ অবস্থায় রমজান মাসেও অনেককে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। পাশাপাশি ঈদকে সামনে রেখেও প্রবাসীদের অতিরিক্ত খরচের বিষয়টি রয়েছে। দেশে স্বজনদের জন্য এই উপলক্ষে অতিরিক্ত টাকাও পাঠাতে হয়। ফলে বেশ চাপে পড়েছেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। প্রতিবারের মতো এবারও আমিরাতে পবিত্র রমজান মাসে শুরু হয়ে গেছে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এমনকি 9টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর দাম বাড়ানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে ব্যক্তিগতভাবে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানেও দিয়ে থাকেন ছাড়। চলতি বছর আমিরাতে পবিত্র রমজান মাস উপলক্ষে দেওয়া হচ্ছে মূল্য ছাড়। আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে মূল্য ছাড়ের এই ঘোষণা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 644টি প্রধান সুপারমার্কেটে রমজানের সময় 10,000 পণ্যের উপর 50% বেশি ছাড় ঘোষণা করা হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। অন্যদিকে ভোগ্য পণ্যের উপর দাম বাড়ানোই রয়েছে নিষেধাজ্ঞা। প্রত্যেক দোকানে গেলে রমজান মাসে আমরা শুধু অফার দেখি, যে প্রতিটি যে কম্পিটিশন ব্যবসার মধ্যে এখানে তারা রমজান মাসে কখনো সেটা বাড়ায় না, সেটা আমরা কখনো এখানে দেখি না। রমজান মাস আসলে আমরা আরো দেখি এখানে যে পণ্যগুলো আগে একটু দাম বাড়ায়, তো সেখান থেকে আরো একটু কমায়, যেখানে মানুষের সাশ্রয়ের জন্য সেটা পণ্য যাতে সচরাচরভাবে কিনতে পারে। সেই সাথে অনেকেই ব্যক্তিগত বিভিন্ন প্রতিষ্ঠানেও ছাড় দিয়ে থাকেন। এমন ছাড় পেয়ে রমজানে যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন কম বেতনের প্রবাসীরা। রমজান মাসে ডিসকাউন্টের সাথে এই যে প্রতিযোগিতামূলক যেভাবে প্রাইসের যে মূল্য নির্ধারণ করা হয়, এটার জন্য অবশ্যই আমরা যারা প্রবাসী আছে, যেখানে এখানে ফরেনার্স আছে, সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে। রমজান মাস উপলক্ষে বিভিন্ন শপিং মল, হাইপার মার্কেট থেকে শুরু করে ছোটখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেমন মূল্য ছাড়ের উৎসব চলে, তেমনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কেও পবিত্র রমজান মাস ঘিরে করা হয় নানা আলোকসজ্জা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।